পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নুরাইশা মাহানুর। পর্ব সংখ্যা 18। সকাল সকাল ক্লাবের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো সাইফ। আজ এক জরুরি বৈঠক আছে। এই এলাকার নাম মায়াপুর। দারুণ বিস্তৃত মায়াপুর একটা অদ্ভুত গড়নের জনপদ। আধা শহুরে আধা মাটির গন্ধে মোড়া গ্রাম্য প্রাণ। এই বৈচিত্র্যময় এলাকায় সাইফের পরিচয় শুধু চেয়ারম্যানের সন্তান বলেই সীমাবদ্ধ নয়। সে এই জনপদের ছাত্র সংগঠনের দলনেতা। মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি কৌশলী সংগঠক সাইফ। আর তার চেয়ে বড় কথা, জন্মসূত্রে নেতৃত্বের রন্ধে করা ছাপ তার মাঝে। ছোট থেকেই তার চারপাশে জমে উঠেছে ভক্তিময় ভিড়। ক্ষেত্র বিশেষ তার চরিত্র কেমন যেন বদলে যায়। মাঝে মাঝে ভীষণ গম্ভীর, আবার মাঝে মাঝে খুব সাবলীল, হাসি খুশি একটা ছেলে। হুটহাট নিজের মন মস্তিষ্ক কন্ট্রোল করে ফেলা তার বা হাতের কাজ। এই জন্যই এলাকার ছেলেরা চোখ বুজে বিশ্বাস করে তাকে। সকলেই দারুণ ভক্ত তার। ছোটবেলা থেকেই সাইফ বুকে লালন করেছে একটা স্বপ্ন, মায়াপুরকে গড়তে হবে অন্যরকম করে। এই জনপদের রাজনীতিতে রাজনৈতিক দল থাকলেও বাস্তব রূপ দাঁড় করায় ছাত্র সংগঠন। তবে এই শক্ত ভিত গড়া ছাত্র সংগঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের আগুন দাও দাও করে জ্বলছে বহুদিন ধরেই। বিভিন্ন প্রভাবশালী দলগুলোর কাছে এরা এক বিপজ্জনক কাঁটা। কারণ এই ছেলে পেলেদের জন্য মায়াপুরের প্রকৃত অর্থে কেউ একক রাজত্ব কায়েম করতে পারে না। সরকার নির্ধারিত শতাংশ উন্নয়নমূলক প্রকল্প, সে শিক্ষার হোক কিংবা স্বাস্থ্যের, বেশিরভাগই বাস্তবায়ন হয় এই সংগঠনের তদারকিতে। কারণ সংগঠনটি কোনো দলের প্রতি অনুগত্য প্রসূত নয়, বরং জনমতের প্রয়োজনে নিরপেক্ষ পথ বেছে নেয়। এখানেই যত বিষ। তাই একের পর এক দল চেষ্টা করছে প্রলোভন, ভয়ভীতি, কৌশল কিংবা আর্থিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই সংগঠনের রাশ নিজেদের হাতে আনতে। কিন্তু এখানেই ভরসার জায়গা মায়াপুরবাসীর। তারা জানে রাজনৈতিক পায়তারার নিচে ঢুকলেই শুরু হবে ভাগাভাগি, আর ভাগাভাগি মানেই দুর্নীতির কষাঘাত। তাই জনসাধারণ নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ। তারা চায় না ছাত্র সংগঠন দলীয় হোক, তারা চায় এটি থাকুক জনগণের প্রতিনিধি হিসেবে। আজকের বৈঠকের বিষয় খুবই স্পর্শকাতর। মায়াপুরের দক্ষিণ প্রান্তে ছড়িয়ে থাকা বিস্তৃত এক বালুমাঠ নিয়ে। এখানে প্রতিদিন ছেলেপুলেরা খেলাধুলো করে, আর কিছু গরিব মানুষ ছোটখাটো দোকান নিয়ে নিজেদের পেট চালায়। সেই মাঠকে ঘিরেই এখন জমে উঠেছে ধূর্ত হায়নার আসর। চকচকে শহরের মুখোশের আড়লে কিছু প্রভাবশালী দৃষ্টিপাত করেছে এই নিভৃত মাঠের দিকে। পরিকল্পনা গার্মেন্টস নির্মাণ, মুখে বলেই এলাকার গরিবদের কর্মসংস্থান করে দিবে, কিন্তু বাস্তবে ছদ্মবেশে জমি দখলের নগ্ন আয়োজন। গার্মেন্টসের নাম করে গোপনে জমি কিনে বেচা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। নেপথ্যে হাত বদলের প্রস্তুতি চলছে, এবং বলা বাহুল্য এখানে কেবল একটি কারখানা নয়, উঠবে একটি দানবের কঙ্কাল, যা গিলে ফেলবে গরিবের দোকান, খেলাধুলার প্রান্তর। কিন্তু ছাত্র সংগঠনের ছেলেরা খবর পেয়ে গেছে অনেক আগেই। তাই এই তথাকথিত গার্মেন্টস প্রকল্পের আড়লে জমি কিনে ধীরে ধীরে তা হস্তান্তরের চুক্তি হয়ে গেছে বহিরাগত ব্যবসায়ীদের হাতে। আজকের বৈঠকে সেই মাঠ নিয়ে আলোচনায় বসবে সবাই। সাইফ এখানকার মুখ্য কণ্ঠস্বর। তার পাশে থাকবে ছাত্র সংগঠনের সকল ছেলেরা, আর উপস্থিত থাকবে এলাকার চেয়ারম্যান, মেম্বার, প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে কিছু বিত্তশালী ভূমিখোড়ো। বাড়ির চৌকাঠ পেরোতেই ইমনের নেতৃত্বে কয়েকজন তরুণ উঠে এলো সামনে। ভগ্নে সুরে বলল, ভাই, আজকে কিছু একটা গড়বড় হইতে পারে মনে হয়। সাইফ কোনো উত্তেজনায় গা ভাসালো না। বাকিদের আগে পাঠিয়ে নিজে চুপচাপ চড়ে বসলো ইমনের পেছনের বাইকে। কারে তো সাহস! সাইদুলে হবে ভাই। জমি দিলে যদি মোহর পড়ে, সবচেয়ে মোটা কমিশনটা তার পকেটেই ঢুকবে। সাইফের দুহাত উঠল মাথায়, আঙুলের ফাঁকে ফাঁকে চুলগুলো পেছনে ঠেলে দিল এক প্রকার দৃঢ় ভঙ্গিমায়। বাইকের লুকিং গ্লাসে নিজের প্রতিচ্ছবি দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। খোঁচা খোঁচা চাপদারির উপর একবার হাত বলিয়ে নিল। বলতো, আজকে আমাকে কেমন লাগছে? হ্যান্ডেলের উপর দৃঢ়ভাবে দুই হাত রেখে ইমন এক ঝলক পেছনে ফিরে চাইল, মাত্র 2 সেকেন্ডের জন্য। তারপর চোখ ফেরালো সামনে, হালকা হেসে বলল, সেই লাগতেছে ভাই, পোড়াই নায়ক। সাইফ গলায় খুনসুটি সুর টেনে বলল, আচ্ছা ইমুন্না, তুই তো আমার সব খবর জানিস। বলতো, তোর ভাবির কাছে আমারে ভালো লাগে? তোর ভাবি তো পরীর মতো, আর আমি পরীর পাশে দাঁড়ালে জিনের মতো ভয়ঙ্কর লাগে না তো? ফিক করে হেসে দিল ইমন। কি যে বলেন ভাই, আপনি হইলেন তামিল ছবির নায়কের মতো, যার মুখ দেখেই সবার হুঁশ উড়ে যায়। ভাবির পাশে যেইভাবে আপনি জুৎসই, আর কেউ হইতেই পারে না। একটু থেমে আবার বলো, মেয়েগুলোরে দেখেন না ভাই,
আপনারে দেখলেই কেমন পাগলা ঘোড়ার মতো ছুটে আসে। আপনার একটু পাত্তা পাওয়ার জন্য কত কি করে, কি যে পছন্দ করে তারা আপনারে। খুব বেটা, অন্য মেয়েদের পছন্দ দিয়ে আমি কি করব? আমি লয়াল। তোর ভাবির পছন্দই আমার চূড়ান্ত মাপকাঠি। ভাবছি জিমে ভর্তি হব, কি বলিস? এই কথার মাঝে ইমন আচমকা বাইক থামিয়ে দিল। ভাই নামেন। সাহেব কিছু না বলে নেমে দাঁড়ালো। ইমনও বাইক থেকে নেমে তার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে ইমন সাইফের কাঁধ থেকে চাদরটা টেনে নিল। তারপর একবার ঘুরে ঘুরে দেখে নিল সাইফের পুরো শরীর। সাইফ মুহূর্তেই থমকে গেল। বুঝে উঠতে পারছিল না ইমনের আচরণের এই নাটকীয়তার কি উদ্দেশ্য। ইমন এবার সাইফের বুকের উপর দু হাত বুলিয়ে বলল, দেখেন ভাই, দেখেন কি স্ট্রং বডি আপনার, একেবারে পিটানো বডি। দেখলে মনে হয় বহু কষ্ট করে এই শরীর বানাইছেন। একেবারে ফিটফাট। কসম ভাই, এই শরীর দেখেই ভয় পাইছে কতজন। একটুখানি থেমে আবার বলে উঠল, আপনারে জিমে ভর্তি হওয়ার দরকার কি? এই শরীর তো এমনিতেই রণক্ষেত্রের জন্য প্রস্তুত। সাহেব গভীর এক শ্বাস ফেলে হঠাৎই চোর বসিয়ে দিলে ইমনের গালে ঠাস করে। শব্দটা বাতাস ছিঁড়ে বেরিয়ে এলো। ইমন থমকে গালে হাত রেখে তাকিয়ে রইল হতবম্বের মতো। এই কচু কথা বলার জন্য তুই এতটা সময় নষ্ট করলি? নিজেই তো কইছিলেন ভাই। ইমন্যার বাচ্চা, মাথায় রাখ, আমরা এখন একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। ও হ ভাই, ভুইলা গেছিলাম। মুহূর্তেই হুঁশ ফিরল ইমনের। সাথে সাথে সাইফের চরের কথা তার মস্তিষ্ক থেকে এক লাথিতে সরিয়ে দিল। তড়িঘড়ি সাইফের চাদরটা তুলে আবার গায়ে জড়িয়ে দিল। ডার্ক কফি রাঙা পাঞ্জাবির উপর সাদা চাদরের আবরণ সাইফকে এক দৃঢ় মহিমায় মুড়ে ফেলল। ভাই, একেবারে ধুমধুমার লাগতেছে। দেখলে সবাই হা কইরা থামকাইয়া চাইয়া থাকবো। টাসকি খাইব সবাই, চলেন। সাইফের ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, সবাই থমকাইয়া টাসকি খাইলে চলবে না। যদি কোনোভাবে তোর ভাবির চোখে বিস্ময়ের ঝলক ফুটিয়ে টাসকি খাওয়াতে পারি, তাইলেই জীবন সার্থক। ইমন কাঁধ ঝাঁকিয়ে মুচকি এসে বলল, ভাই, ওটা তো ভাবি আগেই খাইছে, শুধু স্বীকার করে না। এইটুকুই ব্যাস। সাইফের চোখে প্রশংসার হাসি খেলে গেল। এই জন্যই তোরে বকশিস দেওয়া হবে। বেটা চল। গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র চোখ বুলাচ্ছিল উজান। কাগজের প্রতিটি পাতার ভাঁজে তার অতীত ঘোরাফেরা করছে। তার বাবা একসময় রাজসিকভাবে গড়ে তোলা বিশাল ব্যবসা ছিল। ছিল বলাটা ভুল হবে। ব্যবসাটা আজও আছে, কিন্তু প্রাণহীন। উজান কখনোই এই ব্যবসার ঘোরাটোপে নিজেকে আটকে রাখতে চায়নি। তার মাথায় বরাবরই একটা মানচিত্র আঁকা ছিল। উচ্চ শিক্ষা, বিদেশে যাওয়া এবং ক্যারিয়ারের নির্মোহ শৃঙ্খলায় নিজেকে গড়ে তোলা। 5 বছরের অধ্যবসায়ে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছিল সে। বিদেশে চাকরি, মর্যাদা আর নিখুঁত জীবন রুটিন, কিন্তু কোথাও একটা গিয়ে সব ধুলোয় মিশে গেল। তোর অভ্যস্ত জীবনটা ধীরে ধীরে রূপ নিল রোবটিক এক কাঠিন্যে। সকাল, খাওয়া, অফিস, বিরতি, নিঃশ্বাস সবকিছু এতটাই নিয়ম মাফিক যে সে আর মানুষই নেই, নিছক একটা সময় সাপেক্ষ প্রোগ্রাম হয়ে গেছে। একঘেয়ামির গাঢ় চাদরে ঢাকা পড়ে যেতে লাগলো তার প্রাণ। জীবনের রোমাঞ্চের ঝুঁকি, প্রাণের ছোঁয়া নেই, এমন কাঠিন্যে বেঁচে থাকা উজানের পক্ষে আর সম্ভব নয়। সেই সিদ্ধান্ত থেকেই তার এই প্রত্যাবর্তন। এবার সে তার বাবার ব্যবসা নতুনভাবে দাঁড় করাবে। ছাইয়ের নিচে যে অঙ্গার এখনো ধিকি ধিকি করে জ্বলছে, তাকে সে আগুনে রূপ দেবে। এরপরে সে ব্যবসাটা একটা ব্রাঞ্চ শিফট করবে জার্মানিতে। যদিও বহুবার তার বাবা চেয়েছিলেন উজান বড় হয়ে যাতে পারিবারিক ব্যবসায় মন দিক, দায়িত্ব কাঁধে তুলে নিক, কিন্তু সেসব কথা বাতাসেই মিলিয়ে গিয়েছিল। উজান তখন ভেবেছিল সে স্বপ্নের পথে হাঁটবে, নিজের মতো করে গড়ে তুলবে একটা নিজের নতুন পৃথিবী। আর যখন সেই পৃথিবী নির্মম বাস্তবতায় ফাঁপা হয়ে দাঁড়িয়েছে, তখন বাবার সেই ডাকগুলো হৃদয়ে অনুরণ তোরে। তবুও কিছুই ফিরিয়ে আনা সম্ভব নয়। বাবা নেই এই নিঃসঙ্গতার ভেতর। উজান নিজের ছায়ার সাথেই ঘনিষ্ঠতা বাড়িয়েছে। আয়নার সামনে দাঁড়ালে সেখানে যে মানুষটিকে দেখে, তাকে ভালোবাসার মতো কাউকে এখন আর খুঁজে পায় না সে। অবশ্য একটা প্রাণ এখনো তাকে ছুঁয়ে যায়, যার নাম অরুণা। কিন্তু এই সম্পর্কের মাঝে জমে উঠেছে বহু বছরের গুমোট অভিমান। অভিমানের পাহাড়, যেটা ভাঙতে হলে দরকার ধৈর্য, ভালোবাসা আর তোর নতুন প্রতিজ্ঞা। তবু উজান ভাবছে এখনো সবকিছু শেষ হয়নি, সময় এখনো আছে। জীবন তাকে এই ভাঙনের প্রান্তে দাঁড় করিয়ে নীরব এক শিক্ষা দিচ্ছে। এবার সে বাঁচতে চায়, প্রাণ খুলে, হাসি মুখে। কিন্তু এই যুদ্ধে সে একা পারবে না। এই ধ্বংসস্তূপের ভেতর থেকে ব্যবসাটাকে আগের জায়গায় তুলতে হলে চাই অরুণার সাহায্য। অরুণা খুবই বুদ্ধিদীপ্তি একজন মহিলা, সবসময় তার বাবার ব্যক্তিগত সহকারী হিসেবেও ছিল। তাই আপাতত অরুণার বিকল্প কেউ নেই।
তবে সমস্যা একটাই, অরুণাকে রাজি করাতে হবে। আর অরুণাকে রাজি করাতে পারবে শুধুমাত্র একজনই। দৃষ্টি আপু, তোমাকে উজান ভাই ডাকছে। কেন? পড়ার টেবিলের সামনে বসেছিল দৃষ্টি। আজকে ক্লাস নেই, তাই কলেজ যাওয়া হয়নি। তাই বলে বসে থেকেও লাভ নেই। এই কয়েকদিনে পড়ায় তার কিছুটা গ্যাপ পড়েছে, সেগুলো আবার পূরণ করতে হবে। সেজন্যই বসে পড়েছিল কি সে। কিন্তু এমন সময় এই ডাক কেমন একটা অনাহূত ঝংকারের মতো ঠেকলো ওর কানে। বলেছে জরুরি ব্যাপার, ছাদে যেতে। কিছুক্ষণ চুপ থেকে চোখ নিচু করলো দৃষ্টি। উজান এখন কেন ডাকছে তাকে? ঠোঁটে জমে থাকা প্রশ্নটা গিলে ফেলল সে। আচ্ছা, তুমি যাও। ঈশিতা চলে গেল। দৃষ্টি ধীরে বই বন্ধ করলো। গায়ে আঁচলটা গুছিয়ে নীরব অভ্যেসেই ছাদের দিকে এগোলো সে। ডেকেছিলেন? উজান ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, মুখে গভীর ভাবনা। দৃষ্টির কণ্ঠের প্রশ্ন শুনে চমকে তাকালো। একটু কথা ছিল তোর সাথে। বস এখানে। ছাদের এক কোণে রাখা একটা পুরনো কাঠের বেঞ্চে অবসরের আড্ডার আসন হিসেবেই দেওয়া হয়েছিল। দৃষ্টি বসে পড়ল। মুখে কেমন একটা নির্লিপ্ত ভাব, না রাগ না উৎসাহ, এক ধরনের ভেতর খাওয়া নিরাশক্তি। উজানকে নিয়ে কখনো আগ্রহ জন্মায় না তার, তেমনি বিরক্তও হয় না। অনুভূতির কোনো সংজ্ঞা সেখানে স্থির হয় না। সবসময় কেমন অনুভূতি শূন্য থাকে দৃষ্টি। উজান সামান্য সময় নিয়ে বলল, দৃষ্টি, আমি বাবার হস্তশিল্পের কারখানাটা আবার চালু করতে চাই। ব্যবসাটা নতুন করে শুরু করব। কথাগুলো বলে থেমে গেল উজান। ভেতরে কেমন এক অস্থিরতা, অথচ বাইরে মুখটা বরাবরের মতো শান্ত। দৃষ্টি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। উজান, আর ব্যবসা, তাও দেশে থেকে? এই মানুষটা তো বরাবরই বিদেশমুখী। এখন সে ফিরতে চাইছে এই মাটির টানে। কেন? ছোট করে প্রশ্নটা ছুড়ে দিল দৃষ্টি। বাবার শেষ অবলম্বনটা আঁকড়েই আমি আবার শুরু করতে চাই দৃষ্টি। এই যন্ত্রচালিত নিঃস্ব জীবন আমার সহ্য হচ্ছে না আর। ও, তোর সাহায্য দরকার। আমি আমি কিভাবে আপনাকে সাহায্য করব? উজান সরাসরি তার চোখে তাকালো। নিজের স্বভাবের বাহিরে গিয়ে অনুনয় করে বলে উঠল, মাকে রাজি করাতে হবে। মা এখন আমার উপর তেমন বিশ্বাস করে না। বাবার গড়া এত বড় কিছু যদি আমি নষ্ট করে ফেলি, মা কিছুতেই ব্যবসা আমার হাতে তুলে দেবে না। বড় মা যদি আপনার কথা না শোনে, তাহলে আমার কথা শুনবে? অবশ্যই শুনবে। মা তোর সব কথা শোনে, সেটা তুই জানিস। আর যেভাবে তুই বোঝাতে পারবি আমি তা কোনোদিনও পারবো না। দৃষ্টি, এই একটা হেল্প কর আমাকে প্লিজ। দৃষ্টি কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ছাদের উপরে পাখির ছায়া উড়ে গেল। দূরে কোথাও একটা কাক ডাকলো। তারপর গভীর এক নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে বলল, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি যদি আপনি আঙ্কেলের কষ্টের গড়া নাম, সম্মান, সেই শেকড়টাই নষ্ট করে ফেলেন? তখন এর দায়ভার কি শুধু আপনার থাকবে, আমার উপরও এসে পড়বে? উজান ধপ করে বসে পড়ল দৃষ্টির পাশে। চারপাশে এক পশলা বাতাস বয়ে গেল। আমি এই ব্যবসার জন্য ডেসপারেট দৃষ্টি। অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি। আমি কথা দিচ্ছি, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। দৃষ্টি হালকা একটু হাসলো। খুব সযত্নে গুটিয়ে রাখা একটা অনুভব মুখচূড়া হয়ে বেরিয়ে এলো তার ঠোঁটে। আসার পর এই প্রথমবার উজানুকে এত স্বাভাবিক, এত জীবন্তভাবে হাসতে দেখলো। ঠিক আছে, আমি বড় মায়ের সঙ্গে কথা বলবো। তবে একটা কথা মনে রাখবেন, আমি আশা করি আপনি আপনার দেওয়া কথাটা রাখবেন। থ্যাংক ইউ দৃষ্টি। আচ্ছা, আমি যাই। বলে উঠে দাঁড়ালো সে। তবে পেছন থেকে আচমকা গলা উঠলো ওজনের, বিয়ের কথাটা একবারও বলিসনি কেন আমায়? থেমে গেল দৃষ্টি। পা থেকে শব্দ সরে গেল। মাথা সামান্য নামিয়ে শান্ত স্বরে বলল, জানানোর মতো কিছুই ছিল না। কণ্ঠে কোনো আবেগের তরঙ্গ নেই। ওজনের গলায় এবার হালকা আক্ষেপ। না বলা অনেক কথার টান। জানালে ভালো হতো না? আমি তো এখন আপনার সাথে ঘর বাঁধানোর চিন্তা ভাবনা করিনি যে জানানোটা কোনো ঘোর পাপ বলে গণ্য হবে। তাছাড়া সত্যি কখনো চাপা থাকে নাকি? এটা তো জানার মতোই কথা। আমার থেকে না হলেও কারো না কারো থেকে তো জেনেছেন। তবুও তোর মুখ থেকে শুনলে ভালো লাগতো। ওজানের এই শেষ বাক্যটা কেমন থেমে থাকা হাহাকার হয়ে ঝরে পড়ল শূন্যে। আমি আপনাকে আর অপরাধবোধের বেশি পড়িয়ে রাখতে চাইনি। যা ঘটেছে তা আমার জীবনের গহ্বরে। সেই ধ্বংসস্তূপের দায় আমি অন্য কারো কাঁধে চাপিয়ে মুক্তির অভিনয় করতে পারি না, তাই না? ওজান নির্বাক। কি বলবে সে? শব্দেরা একে একে গলায় জমাট বাঁধা কষ্ট হয়ে ঝুলে রইল। তথাপি ভেবে দেখল, ঠিকই তো, যদি সত্যিটা দৃষ্টির মুখ থেকেই শুনতো, তাহলে লজ্জায় সেই ঢেউ হয়তো বুক চিরে আরো ভেঙে দিত তাকে।
দৃষ্টির জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বিষাক্ত ঠোঁটে কটাক্ষ ছুঁড়ে ক্রোধের ভাষায় অনুযোগ জানাতো অনেক আগেই, কিন্তু দৃষ্টি তা করেনি। সে থেমে থেকেছে, সময়ের হাতে ছেড়ে দিয়েছে সমস্ত ব্যাখ্যার ভার। সময়ই তার হয়ে হিসাব নিকাশ করেছে। উত্তাল হয়ে সাইদুলের সাজানো গুন্ডা পান্ডাদের পেটাচ্ছে সাইফ। চোখের কোণে ঘাম জমে পাগল নদীর মতো গড়িয়ে পড়ছে। মাত্র কিছুক্ষণ আগে ক্লাব ঘরে সিদ্ধান্ত হয়েছিল বালুর মাঠ থাকবে যেমন আছে তেমনই। সন্ধ্যায় শিশুরা সেখানে দৌড়বে, বিকেলে গরিব মানুষগুলো খুদে দোকান পেতে দুমুঠো ভাতের আশায় বসবে। এই মাঠে কোনো ধনী অহংকারের সিংহাসন হবে না, হবে না দরিদ্রের অধিকার হরণ। সবাই মেনেছে, প্রতিদ্বন্দ্বী পক্ষের নেতারাও সায় দিয়েছে, কারণ লোক দেখানো নৈতিকতা প্রদর্শনের এই সুযোগ হাতছাড়া করা চলে না। এখন সকলেই নিজেদের বীর সাজিয়ে নিজেরাই নিজেদের গুণগান রচনা করবে। কিন্তু ক্ষতির গ্লানি গিলিয়ে রাখতে পারেনি সাইদুল। সাইদুলের এক চতুর চালেই উবে গেল মোটা অঙ্কের কমিশনের স্বাদ। এ অপমান সে চুপচাপ গিলবে এমন বোকা সে নয়। তাই প্রতিবাদের ছক কষে শহরের কিছু ছেলেপুলে পাঠিয়েছে সাইফকে শিক্ষা দিতে। কিন্তু যাকে ঘিরে ফাঁদ সে তো শিকার নয়, শিকারী। সাইফ আগেই আঁচ করেছিল সাইদুল এমন কোনো নোংরা খেলায় নামবে, কারণ এই ছেলে মানুষই এর আগেও সে দেখেছে তার থেকে। তাই নিজের ছেলেপুলেদের আগে ভাগেই সতর্ক করে রেখেছিল। ক্লান্ত নিঃশ্বাসে থামলো সাইফ, বাকি কাজটা ছেলেদের হাতে তুলে দিল। কার কেমন শাস্তি পাবো সেটা বুঝিয়ে দিল নিখিতভাবে, আর তারপর সরে গেল সে।